একটি দেশ একা লড়াই করছে গোটা বিশ্বের বিরুদ্ধে। তাদের কোনো মিত্র নেই, নেই কোনো শক্তিশালী বন্ধু। উল্টো চারপাশ থেকে ধেয়ে আসছে রাসায়নিক অস্ত্রের মতো মরণাস্ত্র। তবুও তারা হার মানছে না। আধুনিক মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি বা ইরানের বর্তমান সামরিক কৌশল বুঝতে হলে আপনাকে ফিরে যেতে হবে এক রক্তক্ষয়ী সংঘাতের ইতিহাসে, যে ইতিহাস ইরানকে শিখিয়েছে কেউ তোমার পাশে থাকবে না, তোমাকে একাই লড়তে হবে। আজ আমরা জানব কিভাবে 8 বছরের এক বিধ্বংসী যুদ্ধ আজকের ইরানকে জন্ম দিয়েছে। 1980 সাল ইরানে সবেমাত্র ইসলামী বিপ্লব হয়েছে। রাজতন্ত্রের পতনের পর দেশটিতে তখন চরম বিশৃঙ্খলা। বিপ্লব পরবর্তী শুদ্ধি অভিযানের কারণে দেশটির সেনাবাহিনীর প্রায় 12,000 অভিজ্ঞ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সামরিক শক্তি যখন তলানিতে, ঠিক সেই দুর্বল মুহূর্তকে বেছে নেয় প্রতিবেশী দেশ ইরাক। 22 সেপ্টেম্বর 1980 সাদ্দাম হোসেনের নির্দেশে ইরাকি বাহিনী ইরানের ভূখণ্ডে ঝাঁপিয়ে পড়ে। তাদের লক্ষ্য ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ এবং তেল সমৃদ্ধ কুজিকিস্তান প্রদেশ দখল করা। সাদ্দাম ভেবেছিলেন বিশৃঙ্খল ইরানকে হারানো সময়ের ব্যাপার মাত্র, কিন্তু তিনি একটি বিষয় বুঝতে ভুল করেছিলেন: ইরানিদের ধর্মীয় আবেগ আর দেশপ্রেমের শক্তি। নিয়মিত সেনাবাহিনী যখন বিপর্যস্ত, তখন এগিয়ে আসে নবগঠিত আইআরজিসি এবং সাধারণ স্বেচ্ছাসেবক বাহিনী বাসিজ। ইরান এই যুদ্ধকে কেবল ভূখণ্ড রক্ষার লড়াই হিসেবে দেখেনি, তারা এর নাম দিয়েছিল পবিত্র প্রতিরোধ। প্রতিরোধের মূলে ছিল আত্মত্যাগের এক গভীর দর্শন। যুদ্ধের ময়দানকে তুলনা করা হতো কারবালার ঐতিহাসিক প্রান্তরের সাথে। হাজার হাজার বাসিজ স্বেচ্ছাসেবক হাসি মুখে মাইনফিল্ডের দিকে এগিয়ে গিয়েছিলেন কেবল রাস্তা পরিষ্কার করার জন্য। তাদের এই অভাবনীয় আত্মত্যাগ ইরাকের আধুনিক অস্ত্রের শ্রেষ্ঠত্বকে ম্লান করে দিয়েছিল। 1982 সালের দিকে যুদ্ধের মোড় ঘুরতে শুরু করে। ইরান যখন পাল্টা আক্রমণ চালিয়ে ইরাকের ভেতরে ঢোকার উপক্রম করে, তখন নড়ে চড়ে বসে পশ্চিমা বিশ্ব। মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানের বিজয় মেনে নিতে পারছিল না, ফলে তারা সরাসরি ইরাকের দিকে ঝুঁকে পড়ে। সাদ্দাম হোসেনকে দেয়া হয় বিলিয়ন ডলারের অর্থনৈতিক সহায়তা, গোপন ঋণ এবং স্যাটেলাইট ইমেজ। সরাসরি মরণাস্ত্র বিক্রিতে আইনি বাধা থাকায় তারা 45টি বেল হেলিকপ্টারের মতো প্রযুক্তি সরবরাহ করে, যা সামরিক ও বেসামরিক উভয় কাজেই ব্যবহারযোগ্য। কিন্তু যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়টি ছিল রাসায়নিক অস্ত্রের ব্যবহার। 1983 সাল থেকে সাদ্দাম বাহিনী ব্যাপকভাবে মাস্টার্ড গ্যাস ও নার্ভ গ্যাস ব্যবহার করতে শুরু করে। এতে ইরানের অন্তত 20,000 মানুষ সরাসরি আক্রান্ত হয়ে মারা যান। কয়েক লাখ মানুষ দীর্ঘমেয়াদী অসুস্থতায় পঙ্গু হয়ে যান। অবাক করা বিষয় হলো, পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো তখন নির্লজ্জের মতো দাবি করেছিল যে এগুলো কোনো গ্যাস হামলা নয়, বরং কারখানার দুর্ঘটনায় ইরানিরা আহত হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরাকের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হলে যুক্তরাষ্ট্রও তা আটকে দেয়। আর এই রাসায়নিক অস্ত্রের কাঁচামাল ও যন্ত্রপাতি সরবরাহ করেছিল খোদ পশ্চিম জার্মানি, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি। দর্শক, গল্প নিউজের এই ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। পশ্চিমা বিশ্বের এই চরম উদাসীনতা ইরানকে একটি বড় শিক্ষা দেয়: আন্তর্জাতিক আইন বা সংস্থার উপর ভরসা করে কোনো লাভ নেই। সামরিক সক্ষমতায় রাষ্ট্রকে রক্ষার একমাত্র উপায়। যুদ্ধের শেষ দিকে সংঘাত ছড়িয়ে পড়ে পারস্য উপসাগরে, যা ইতিহাসে ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিত। ইরাকের তেল রফতানি সচল রাখতে এবং কুয়েতি ট্যাঙ্কারগুলোর সুরক্ষায় যুক্তরাষ্ট্র সরাসরি পারস্য উপসাগরে নামে। 1988 সালে এক মার্কিন যুদ্ধজাহাজ ইরানি মাইনে ক্ষতিগ্রস্ত হলে আমেরিকা চরম প্রতিশোধ নেয়। মাত্র কয়েক ঘন্টার মধ্যে তারা ইরানের সক্রিয় নৌবহরের প্রায় অর্ধেক ধ্বংস করে দেয়। ইরান বুঝতে পারে এবার তাদের লড়াই সরাসরি এক পরাশক্তির বিরুদ্ধে। তবে যুদ্ধের সবচেয়ে নির্মম মুহূর্তটি আসে 1988 সালের 3 জুলাই। মার্কিন রণতরী থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মাঝ আকাশে বিধ্বস্ত হয় ইরানের যাত্রীবাহী বিমান ফ্লাইট 655। এতে 66টি শিশুসহ 290 জন আরোহীর সবাই নিহত হন। মার্কিন সরকার একে রাডার সিস্টেমের ত্রুটি বলে চালিয়ে দেয়, অথচ সেই জাহাজের ক্যাপ্টেনকে পরে অসাধারণ কৃতিত্বপূর্ণ সেবার জন্য পদক দেওয়া হয়। এই ট্র্যাজেডির পর আয়াতুল্লাহ খোমেনি বুঝতে পারেন যুদ্ধের মাধ্যমে বিজয় আর সম্ভব নয়। দেশকে ধ্বংস থেকে বাঁচাতে তিনি জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেন, যাকে তিনি বিষের পেয়ালা পানের সাথে তুলনা করেছিলেন। 8 বছরের সেই যুদ্ধে ইরান আক্ষরিক অর্থেই নিঃসঙ্গ ছিল। ইরাকের পেছনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স তো ছিলই, এমনকি আমেরিকার চিরশত্রু সোভিয়েত ইউনিয়নও ছিল সাদ্দাম হোসেনের প্রধান অস্ত্র যোগানদাতা। কেন ইরান কাউকে পাশে পেল না?
এর মূলে ছিল তেহরানের আপোষহীন নীতি, না পূর্ব না পশ্চিম। তারা আমেরিকাকে বড় শয়তান আর সোভিয়েতকে ছোট শয়তান আখ্যা দিয়ে দুই পক্ষকেই খেপিয়ে তুলেছিল। পশ্চিমারা ভয় পেয়েছিল জ্বালানি বাজারের নিয়ন্ত্রণ হারানো নিয়ে, আর আরব রাষ্ট্রগুলো ভয় পেয়েছিল ইরানের বিপ্লবী চেতনা ছড়িয়ে পড়া নিয়ে। 8 বছরের সেই রক্তক্ষয়ী সংঘাত 1988 সালে থামলেও তা ইরানের সামরিক ও রাষ্ট্রীয় দর্শনে স্থায়ী ছাপ রেখে গেছে। সে নিঃসঙ্গ অভিজ্ঞতা থেকেই ইরান আজকের লুক ইস্ট বা পূর্বমুখী কৌশল গ্রহণ করেছে। চীন ও রাশিয়ার সাথে তারা গড়ে তুলেছে গভীর মিত্রতা। রাশিয়া তাদের কূটনৈতিক ঢাল আর চীন সামরিক সক্ষমতা পুনর্গঠনের হাতিয়ার। তেহরান বুঝেছে পশ্চিমা প্রযুক্তি নির্ভর বিমান বাহিনী যখন অচল হয়ে যায়, তখন নিজস্ব প্রযুক্তিতে শক্তিশালী ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি করাই হবে বুদ্ধিমত্তার কাজ। লিবিয়া ও উত্তর কোরিয়া থেকে আনা সামান্য প্রযুক্তি থেকেই জন্ম নিয়েছে আজকের মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ড্রোন ও মিসাইল ভান্ডারের। অপারেশন প্রেইং ম্যান্টিসে মার্কিন নৌবাহিনীর আঘাত ইরানকে শিখিয়েছে বিশাল জাহাজের বদলে ছোট অথচ দ্রুতগতির নৌকা আর ড্রোন প্রযুক্তির উপর জোর দিতে হবে। তারা তাদের কমান্ড কাঠামোকে 31 ভাগে সাজিয়েছে, যাকে বলা হয় মোজাইক ডিফেন্স। এর উদ্দেশ্য হলো কেন্দ্রীয় যোগাযোগ বিচ্ছিন্ন হলেও যেন প্রতিরোধ না থামে। এছাড়া তারা তৈরি করেছে এক বিশাল প্রক্সি নেটওয়ার্ক। লেবাননের হিজবুল্লাহ থেকে ইয়েমেনের হুথি, এই নেটওয়ার্কের মূল লক্ষ্যই হলো ফরওয়ার্ড ডিফেন্স বা নিজের সীমানার বাইরে শত্রুকে আটকে দেয়া। ইরানের বর্তমানে সামরিক কৌশল কোনো আকস্মিক ঘটনা নয়, এটি একটি জাতির দীর্ঘ 8 বছরের রক্তক্ষয়ী সংগ্রাম। নিঃসঙ্গতা এবং পশ্চিমা বিশ্বের চরম বৈরী আচরণের বিপরীতে টিকে থাকার এক জীবন্ত দলিল। সাদ্দামের আমলেই সেই আত্মনির্ভরশীলতা দর্শনই আজ ইরানকে মধ্যপ্রাচ্যের এক অপরাজয় শক্তিতে পরিণত করেছে। তারা এখন আর কারোর সাহায্যের অপেক্ষায় থাকে না, বরং নিজেরাই নিজেদের ভাগ্য গড়তে জানে। যুদ্ধ আর ধ্বংসের মাঝেই জন্ম হয় নতুন শক্তির। ইরান প্রমাণ করেছে সারা বিশ্ব বিরুদ্ধে থাকলেও যদি নিজের উপর বিশ্বাস থাকে তবে টিকে থাকা সম্ভব। দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। ইতিহাসের এমন সব অজানা রোমাঞ্চকর তথ্য ও রাজনৈতিক বিশ্লেষণ পেতে গল্প নিউজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো থাকবেন, সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।